এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। শুনছেন রক্তখাকি তৃতীয় পর্ব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিয়ার ফেদারকে। অনুপম ব্যালকানিতে বসে ছটফট করছিল। পুলিশ অফিসার দুজন সেই যে গেছেন, তারপর প্রায় 1.5 ঘন্টার ওপর হয়ে গেছে, অথচ এত সময় তো লাগার কথা নয়। ঘণ্টাখানেক আগে অনুপম একবার দোতলার ঘরে আলো জ্বলতে দেখেছিল। পর্দার আবরণ ভেদ করে 3 জন লোকের ছায়াও দেখা গেছিল। তাদের মধ্যে 2 জন যে ওই পুলিশের লোক, সেটা বুঝতে অবশ্য অসুবিধে হয়নি। এরপর আলো নিভে গেল, সেই থেকে আর কোনো সারা শব্দ নেই। অনুপম বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। হঠাৎ কলিং বেলের শব্দে অনুপমের মনে আশার আলো জাগল। হুইল চেয়ারের চাকা ঠেলে ঠেলে চৌকাঠ পর্যন্ত পৌঁছাবার আগেই অবশ্য মরিয়া আগন্তুক দরজার ওপর সজোরে করাঘাত করতে শুরু করেছে। আই হোল দিয়ে চোখ মেলে অবশ্য অনুপম দরজার বাইরে কাউকে দেখতে পেল না। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কে? দরজার ওপার থেকে সুব্রতর ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো, আরে মশাই কোথায় পাঠিয়েছেন? ওখানে মানুষ নয়, ডাইনি থাকে, ডাইনি। আমার অ্যাসিস্ট্যান্ট করে মেরে ফেলেছে, আর আমাকেও তাড়া করছে। আমাকে বাঁচান, প্লিজ বাঁচান আমাকে। অনুপম আর ভাবার সময় পেল না, সশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কি আশ্চর্য, ফ্ল্যাটের বাইরে করিডোরে কেউ নেই। টিউব লাইটের সাদা নরম আলোয় শূন্য করিডোর আলোয় আলোকিত হয়ে রয়েছে। লিফটের খালি খোপে লোহার তারগুলো হাওয়ায় সামান্য দুলছিল। নিচে থেকে সিঁড়ি এসে করিডোরে মিশেছে। সেদিকে চেয়ে অনুপমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সিঁড়ি দিয়ে বা লিফটে চেপে এখানে কেউ আসেনি, তবে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল সে? বরফ শীতল একটা অনুভূতি অনুপমের শির দাঁড়া দিয়ে বয়ে গেল। অনুপম দ্রুত হাতে হুইল চেয়ারের চাকা ফ্ল্যাট অভিমুখে ঘুরিয়ে নিল। 8টা নাগাদ মোবাইলের রিংটোন সশব্দে বেজে সমরেশের ঘুম ভাঙিয়ে দিল। বিরক্ত হয়ে ফোন হাতে তুলে নিয়ে দেখল নেপাল ফোন করেছে। ফোন তুলতেই ওপার থেকে নেপালের উদ্বিগ্ন স্বর ভেসে এলো, আচ্ছা দাদা কি আপনার ওখানে এসেছেন? হ্যাঁ, এখানে কেন আসবে? কেন, ও বাড়িতে নেই? নেপাল এবার যে উত্তর দিল তাতে সমরেশের উদ্বেগ বেড়ে গেল। মোদ্দা বিষয়টা এইরকম, অন্য দিনের মতো আজ সকালেও 7টা নাগাদ নেপাল নিজের কাজ করতে হাজির হয়েছিল। বেশ কয়েকবার কলিং বেল টেপার পর সারা শব্দ না পেয়ে দরজায় মৃদু ঠেলা দিতে দরজা ভেতর থেকেই খুলে গেল। টবি অথবা অনুপম, কারো কোনো হদিশ অবশ্য ওই ফ্ল্যাটের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। নেপালের মধ্যে একবার ফোন করেছিল। রিংটোন বেজে ফোনটা টেবিলের ওপর থেকে নিজের উপস্থিতি টের পাইয়ে দিয়েছে। সমরেশ উৎকণ্ঠিত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, অনুপমের হুইল চেয়ারটা আছে? নেপাল জানালো হুইল চেয়ারটাকে সে কোথাও দেখতে পাচ্ছে না। সমরেশ এবারে বেশ চিন্তিত হয়ে পড়ল। অনুপম সাধারণত এরকম কিছু করে না, তাছাড়া দরজা খুলে রেখে বেরিয়ে যাবে এতটা অবিবেচক অনুপমকে ভাবাই যায় না। আরও ঘণ্টাখানেক নেপালকে ওখানে অপেক্ষা করতে বলে সমরেশ জানিয়ে দিল। এরপরেও অনুপম না ফিরলে সমরেশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে। জ্ঞান ফিরে আসতেই বিশ্রী একটা অনুভূতি অনুপমকে চেপে ধরল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন একটা অন্ধকূপের মধ্যে পড়ে রয়েছে। অন্ধকার যে এত ঘন আর জমাট বাঁধা হতে পারে অনুপমের ধারণায় ছিল না। গলার ভিতরটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। শুকনো জীবের ডগায় সামান্য আর্দ্রতা অনুভব করার জন্য অনুপম মরিয়া হয়ে উঠল। যদিও শিরীষ কাগজের মতো রুক্ষ হয়ে যাওয়া জীবটা
মুখের ভিতর ঘুরে ফিরে শুধুমাত্র ছুরির ফলার মতো তীক্ষ্ণ খোঁচা মারা ছাড়া আর অন্য কিছু করল না। এবারে উঠে বসার চেষ্টা করতেই অনুপম যন্ত্রণায় কোঁকিয়ে উঠে মাথা ধরে বসে পড়ল। মাথার পিছনের অংশে অসহ্য একটা যন্ত্রণা ওকে একেবারে কাবু করে ফেলল। ভারী কিছু দিয়ে আঘাত করার ফলে একটা অগভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। শুকিয়ে যাওয়া রক্তের ধারায় মাথার চুলগুলোতে গিঁট পাকিয়ে গেছে। সম্বিত ফিরে আসতেই অনুপম ভীষণ রকমের উদ্বিগ্ন হয়ে পড়ল। টবি 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 ঠিক আছে কি? অনুপমের ডাকে টবি সাড়া দিল না, শুধু নিজের স্থলিত কণ্ঠস্বরই প্রতিধ্বনিত হয়ে অনুপমের কানের পর্দায় ফেরত এলো। থানার অফিসার সব শুনে টুনে বললেন, না মশাই, না না না, ওসব মিসিং কমপ্লেন্ট লেখা যাবে না। আপনার বন্ধু হয়তো নিজের কোনো দরকারে কোথাও গিয়েছেন, আপনাদের বলে যাওয়ার কথা মাথায় ছিল না। কাজ মিটলে দেখবেন নিজেই ফেরত চলে আসবেন। কিন্তু কিন্তু অনুপম এভাবে কোথাও যায় না। ও ও তো নিজের পায়ে চলতেই পারে না। তাছাড়া তাছাড়া ওর অ্যালসেসিয়ান কুকুরটাও উধাও। দুধ, যে কুকুর পোষে সে কি আর কুকুরকে ছেড়ে একা বেরোবে? হ্যাঁ, শুনুন মশাই, আমাদের এখানে একটা নিয়ম আছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি কাউকে না জানিয়ে বেরিয়ে পড়লে 48 ঘন্টা অপেক্ষা করা হয়। 90% কেসে দেখেছি নিখোঁজ ব্যক্তি এই সময়ের মধ্যেই ফিরে আসে। আপনার বন্ধুও হয়তো চলে আসবে, না এলে তখন আসবে, আমরা তখন ইনভেস্টিগেশন করে দেখব। এই এখন আসুন তো। রাস্তায় যেতে যেতে নেপাল উদ্বিগ্ন মুখে বলল, পুলিশ তো পাত্তাই দিল না। কিন্তু আমি জানি অনুপমের কিছু একটা তো হয়েছে। এমনি এমনি ও এভাবে উধাও হওয়ার লোক নয়। নেপাল সমরেশের কথায় মাথা নেড়ে সায় দিল। সমরেশ একটু চিন্তা করে বলল, আমি বরঞ্চ আজকের দিনটা অনুপমের ফ্ল্যাটে অপেক্ষা করি। যদি কাল সকালের মধ্যে অনুপমের কোনো খবর না পাই, তবে আবার কালকে গিয়ে থানায় একটা ডায়েরি লেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বিশ্রী পচা গন্ধে অনুপমের গা গুলিয়ে উঠল। কিছুক্ষণ ধরেই পেটের মধ্যে দলা পাকানো বমির ভাবটাকে এবারে আর চেপে রাখা গেল না। গলা থেকে হরহর করে তরল বমির ধারা বেরিয়ে অনুপমের শরীর ভিজিয়ে দিল। অনুপমের ভীষণ অবসন্ন লাগতে শুরু করেছে। একটুখানি জলের জন্য ছটফট করতে করতে অনুপম কাতর আবেদন জানালো, জল জল প্লিজ, একটু জল। ঘন অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর একটা ক্ষীণ রেখা কোথাও থেকে ভেসে এলো। কনুইয়ের ওপর ভর দিয়ে মাথা তুলে অনুপম একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। ঘরের মাঝামাঝি ইজি চেয়ারে বসে থাকা বিকৃত এক নারী মূর্তি দৃশ্যমান হয়েছে। মূর্তিটির ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে পেশি বহুল বেটে খাটো একটা পুরুষ মূর্তি। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে সমরেশ যার পর নাই ক্লান্ত বোধ করছিল। এপার আর বেশিরভাগ বাড়ি তালা বন্ধ, বাসিন্দারা থাকেন অন্যত্র। তবে যেখানেই সুযোগ হয়েছে সমরেশ দরজায় কড়া নেড়ে বেল টিপে বাসিন্দাদের অনুপমের ছবি দেখিয়ে খোঁজ খবর করেছে। উল্টো দিকের 19 নম্বর বাড়িতে গিয়েও সমরেশ দীর্ঘক্ষণ দরজায় দাঁড়িয়ে শেষে হতাশ হয়ে চলে এসেছে। দরজা ভিতর থেকে বন্ধ, যার অর্থ এ বাড়িতে লোক আছে, তবে এত ডাকাডাকির পরেও কেউ সাড়া দিল না। সেটাই তো আশ্চর্যের। গলির বাইরে যে চায়ের দোকান, মোড়ের মাথায় বাস স্ট্যান্ড আর ফাস্ট ফুডের দোকানেও জিজ্ঞাসাবাদ করতে সমরেশ ছাড়েনি, যদিও এদের কেউ একজনও অনুপম অথবা টবি কাউকেই দেখেনি। চায়ের দোকানের মালিক অবশ্য বললেন টবি কুকুরটাকে তিনি প্রতিদিন সকালেই দেখে থাকেন। নেপাল সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়, তবে আজ সকালে দেখেননি। সমরেশের মাথায় কিছু ঢুকছিল না। একজন প্রতিবন্ধী মানুষ, হুইল চেয়ারের সাহায্য ছাড়া যার পক্ষে চলাফেরা করা অসম্ভব, তার তো সহজেই লোকের চোখে পড়ে যাবার কথা। অথচ এখানে উপস্থিত এতগুলো লোকের চোখ এড়িয়ে জল জ্যান্ত একটা মানুষ আর বিশাল আকৃতির একটা কুকুর কি কর্পূরের মতো উবে গেল। উপায়ন্তর না দেখে সমরেশ ফ্ল্যাটে ফিরত এলো।
ঘড়িতে 6:15 বাজে। সবেমাত্র সন্ধ্যের অন্ধকার নেমেছে। ঘরের বাতিগুলো সব নিভিয়ে সমরেশ কাউচের ওপর শ্রান্ত শরীর এলিয়ে দিল। গত কয়েকদিনে অনুপমের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে সেগুলো স্মরণ করে একটা সূত্র খোঁজার চেষ্টায় সমরেশ নিজের মনের মধ্যে ডুব দিল। হঠাৎ কিছু মনে পড়তেই সমরেশ ধর্মড়িয়ে উঠে বসল। তাই তো 2-3 দিন আগেই অনুপম একটা ড্রোন কিনেছিল। সমরেশ নিজের হাতে কিনে অফিসের পিয়নকে দিয়ে সেটা পাঠিয়ে দিয়েছিল। অনুপম বলেছিল সন্দেহজনক কিছু রেকর্ড করে দেখাবে। সমরেশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের মধ্যে তন্ন তন্ন করে যন্ত্রটা খুঁজতে শুরু করলো। প্রথমেই ওয়ার্ড্রোবটা ঘেঁটে ঘুঁটে কিছুই জুটল না। এরপর আলমারি, ড্রয়ার আর বাকি আসবাবগুলো হাতড়িয়ে শুধুমাত্র পণ্ডশ্রম হলো। কাজের কাজ কিছুই হলো না। সমরেশ তীক্ষ্ণ দৃষ্টে ঘরের মধ্যে চোখ বোলাতে আরম্ভ করলো। এরপর তার নজর পড়ল সোফা সেটের ওপর। সোফা কাম বেডের ওপরের পুরো গদিটা টেনে সরিয়ে দিতেই ভিতরে বক্সের মধ্যে ড্রোনটা দেখতে পাওয়া গেল। উগ্র কৌতূহলে যন্ত্রটা হাতে তুলে নিয়ে ওপরের কভারটা সরিয়ে ফেলতেই ভেতরে লুকিয়ে রাখা মাইক্রোচিপটা বেরিয়ে পড়ল। বেটে লোকটা মুখের ওপর ঝুঁকে মোটা থ্যাবড়ানো আঙুলের ডগা দিয়ে অনুপমের গা টিপে দেখছিল। লোকটার মুখের ভেতর থেকে বিশ্রী বুনো গন্ধ বের হচ্ছিল। ঘরের ভিতর আগে থেকেই ভরে থাকা পচা গন্ধের সঙ্গে এই নতুন দুর্গন্ধটা মিলে মিশে এবার যে কদাকার মিশ্রণ তৈরি করলো সেটা অনুপমের আর সহ্য হলো না। পেটের মধ্যে অবশিষ্ট যা কিছু ছিল আরেকবার বমি করে ফেলল, তবে এবার একেবারে সোজা লোকটির মুখের উপর। অনুপম আশঙ্কা করছিল লোকটি বোধহয় তার উপর চোটপাট শুরু করবে, কিন্তু ওকে অবাক করে লোকটি হঠাৎ উন্মাদের মতো একটা বিকৃত হাসি হেসে উঠল। অনুপমের গলা আর বুকের ভেতর অসহ্য জ্বলুনি শুরু হয়েছে। দুর্বল স্বরে কোনো রকমে বলল, আমার কুকুর টবি কোথায়? অন্ধকারের মধ্যে মিশে থাকা নারী কণ্ঠ উত্তর দিল, তোর কুকুরের যা হওয়ার হয়ে গেছে, এবার তুই নিজের কথা ভাব। একে আমাকে দেবে? গরম গরম রক্ত খেতাম। আর কত খাবি রে তুই? এটাকে আমার পোষা পাখিগুলোর জন্য রেখেছি। ওরা কতদিন যে তাজা রক্ত পায়নি। খবরদার খবরদার এর দিকে চেয়ে দেখবি না পর্যন্ত। অনুপমের এতক্ষণে ভীষণ অবসন্ন লাগতে শুরু করেছে। কোনো রকমে বলল, জল, একটু জল দেবে? জল। বেটে লোকটা এবার মুখের ওপর থেকে সরে গিয়ে অন্ধকারের মধ্যে যেন কোথাও মিলিয়ে গেল। একটু পরে আবার ফেরত চলে এলো। লোকটার হাতে একটা প্লাস্টিকের মগ। পাত্রটা অনুপমের হাতে তুলে দিতেই অনুপম ঢক ঢক করে গলায় ঢেলে দিল। আর তখনই বিকট নোনা স্বাদে অস্থির হয়ে যেটুকু গলায় ঢেলেছিল হর হর করে পুরোটা উগড়ে দিল। এবারে অনুপমের আর বমি করার সামর্থ্যও ছিল না। শরীরের ভিতর অসহ্য একটা দুমড়ে মুচড়ে যাওয়া অনুভূতি তাকে প্রায় উন্মাদ করে তুলল। অন্ধকারের মধ্যে মিশে থাকা নারী আর পুরুষ কণ্ঠটি এবার একসঙ্গে বিকট স্বরে অট্টহাস্য করে উঠল। নারী কণ্ঠটি ব্যঙ্গের স্বরে বলল, কুকুরের খোঁজ করছিলিস না? কুকুরের রক্তের স্বাদ কেমন লাগলো? টবির সঙ্গে তোমরা কি করেছো? দেখে নে তবে। আচমকা ঘরের মধ্যে হলুদ রঙের বাতি জ্বলে উঠল। এতক্ষণ অন্ধকারে থেকে হঠাৎ আলোর মধ্যে অনুপমের চোখ সইতে একটু সময় নিল। তারপর চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য দেখে তীব্র আতঙ্কে চিৎকার করে উঠল।
টবির রক্তাক্ত নিষ্প্রাণ মৃতদেহটা করিবর্গার সঙ্গে একটা লোহার আঁকশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পিঠের উপর গভীর ক্ষতস্থান থেকে রক্তের ফোঁটা ফোঁটা বিন্দু ঝরে ঘরের মেঝেটাকে একেবারে ভিজিয়ে দিচ্ছে। আলোটা ফের নিভে গেল। নারীকণ্ঠ হিংস্র স্বরে বলল, লুকিয়ে লুকিয়ে আমাদের উপর নজর রাখার মজা এবার টের পাবি। ভিডিও ক্লিপটা পরপর 5 বার দেখেও সমরেশের কিছু বোধগম্য হলো না। প্রথম 45 মিনিটের ফুটেজে তো কিছুই নেই, শুধু একটা সাজানো গোছানো ড্রয়িং রুমের একঘেয়ে দৃশ্য। সমরেশ কিছুটা দেখার পর ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাচ্ছিল। 46 মিনিটের মাথায় ঘরে হঠাৎ একটি তরুণীর আবির্ভাব ঘটল। বছর 20-র একটি সুন্দরী মেয়ে। মেয়েটি দেয়াল জোড়া আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছিল। হঠাৎ মেয়েটি নাইটির বোতাম খুলতে শুরু করল। সমরেশ এবার একটু দ্বিধায় পড়ে গেল। পরের দৃশ্য দেখা উচিত হবে। ভাবতে ভাবতে মেয়েটি ইতিমধ্যে আরো অগ্রসর হয়ে প্রায় অর্ধনগ্ন হয়ে পড়ল। চিন্তা ভাবনা শিখে তুলে সমরেশ স্ক্রিনে চোখ ধরে রাখল। এবার যেটা ঘটল সেটা দেখে সমরেশের মাথা গুলিয়ে গেল। সুন্দরী মেয়েটির মধ্যে অস্বাভাবিক পরিবর্তন ঘটতে শুরু করেছে। চকচকে টান টান চামড়া মুহূর্তের মধ্যে কুঁচকে গিয়ে অদ্ভুত মূর্তি ধারণ করল। কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো চুলগুলো দড়ির মতো দলা পাকিয়ে হাঁটু ছাড়িয়ে নেমে গেল। আঙুলের সুন্দর করে কাটা নখগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে বেঁকে চুড়ে ছুরির ফলার মতো হয়ে উঠল। আয়নার ওপর যে প্রতিবিম্ব এবার ফুটে উঠল সেটা সুন্দরী কোনো যুবতীর নয়, সেটি একটা ভীষণ দর্শনা ডাইনির। ঘরের আলো ফস করে নিভে গিয়ে নিশ্ছিদ্র অন্ধকার ছেয়ে গেল। ঝাপসা স্ক্রিনে আর কিছুই দেখা যাচ্ছিল না। দ্রুত পায়ে বারান্দায় গিয়ে সমরেশ উল্টো দিকের বাড়ির দিকে চাইল। সেখানে যথারীতি মৃত্যুর নিস্তব্ধতা বিরাজ করছে। সনসন করে দমকা একটা বাতাস বয়ে সামনের কদম গাছের ডালগুলোকে নাড়িয়ে দিল। সমরেশের বুকের ভেতরেও যেন অজানা আতঙ্কের কাঁপুনি উঠল। খুদ পিপাসা আর শ্রান্তিতে অবসন্ন অনুপম অর্ধমৃতের মতো মেঝের ওপরে পড়েছিল। তবে পুরোপুরি নির্জীব হয়ে নয়, কেমন যেন অর্ধচেতন একটা অবস্থা। মাঝে মধ্যে মনে হচ্ছিল কেউ যেন শক্ত কিছু দিয়ে তার হাত দুটো বাঁধছে। আবার কিছুক্ষণ পরে সব যেন থিতিয়ে গেল। কতক্ষণ এভাবে ছিল সেটা সেই অন্ধকূপের মতো জায়গায় অনুধাবন করা সম্ভব না হলেও একসময় অনুপমের চেতনা ফেরত এলো। শরীর জুড়ে অসহ্য দংশন যন্ত্রণায় অনুপম কাতর আর্তনাদ করে উঠল। দীর্ঘ সময় অন্ধকারে থেকে অনুপমের চোখ এতক্ষণে কিছুটা হলেও সয়ে এসেছে। ক্ষীণ আলো অন্ধকারে অনুপম এবার যে দৃশ্য দেখল তাতে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। এই মুহূর্তে তার শরীরের দখল নিয়েছে একটি অদ্ভুত ধরনের প্রাণী, না জানোয়ার না পাখি। তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট আর বাদুরের মতো ডানাওয়ালা বিকট দর্শন প্রাণীটি অবশ্য সংখ্যায় একটি বা দুটি নয়, অগুন্তি। আকারে নেংটি ইঁদুরের চেয়ে সামান্য বড় হলেও ডানা মেলে ধরলে এগুলো একটা মানুষের হাতের তেলও ছাড়িয়ে যাবে। ধারালো দাঁত বসিয়ে জন্তুগুলো অনুপমের গায়ের চামড়া ফাটিয়ে জায়গায় জায়গায় অগভীর ক্ষতের সৃষ্টি করেছে। ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া রক্তের ধারা জিভ দিয়ে চেটে সাফ করে পরক্ষণে আবার হিংস্র কামড় বসাতেও দেরি করছে না। অনুপম টের পেল কেউ তার দু হাতের কবজি দুটো শক্ত দড়ি দিয়ে একজোট করে বেঁধে নিয়ে তাকে পুরোপুরি অকেজো করে দিয়েছে। মুখ দিয়ে হুস হুস শব্দ করে আর প্রাণপণে শরীর নাড়িয়ে অনুপম আত্মরক্ষার চেষ্টা করল। এতে কিছুটা কাজও হলো। জানোয়ারগুলো ডানা মেলে ফরফর করে উড়ে ওর শরীর থেকে নেমে গেল। তবে
একেবারে চলে গেল না। নিরাপদ দূরত্বে গিয়ে সারিবদ্ধভাবে শিকারের ওপর নজর রাখতে শুরু করলো। অনুপম এবার এদের চিনতে পেরেছে। চামচিকের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীগুলি আসলে অ্যামাজন অঞ্চলের কুখ্যাত ভ্যাম্পায়ার ব্যাটস। এদের সম্বন্ধে গাদা গুচ্ছের ডকুমেন্টারি টিভির চ্যানেলে চোখ রাখলে মাঝে মধ্যেই দেখা যায় ধূর্ত জন্তুগুলো কিছুক্ষণের মধ্যেই বুঝে ফেলল এই শিকারের প্রতিরোধ ক্ষমতা বলতে কিছু নেই। ওরা আবার দলবদ্ধভাবে অনুপমের গায়ের ওপর এসে বসল। এর মধ্যে একটা বাদুড় অনুপমের মুখের ওপর চক্রাকারে উঠতে উঠতে সোজা এসে চোখের ওপর ধারালো নখের আঁচড় কেটে ফালা ফালা করে দিল। অনুপমের বুজে যাওয়া গলা থেকে এবার অস্পষ্ট একটা গোঙানির সঙ্গে দলা দলা ফেনার রক্ত বেরিয়ে এলো। থানার দারোগা ভিডিও দেখে ভ্রু কুঁচকে বললেন, এরে বাবা, এর মানেটা কি বলুন তো? আরে আমি তো সেটাই বোঝাবার চেষ্টা করছি, আর এবার তো প্রমাণ আপনার চোখের সামনেই রয়েছে। এটা প্রমাণ না ফাজলামো? কিন্তু কিন্তু ভিডিও ফুটেজ তো আপনি নিজেই দেখলেন। আমি এখনো বলছি ওই বাড়িতে বিপজ্জনক কিছু রয়েছে। অনুপম হ্যান্ডিক্যাপ, ও নিশ্চয়ই ওদের খপ্পরে পড়েছে। এরপর কিন্তু স্যার ভীষণ দেরি হয়ে যাবে স্যার। যেটা দেখলাম, মানে আপনি এনে যেটা দেখালেন, সেটা তৃতীয় শ্রেণীর হরর শোয়ের ফুটেজ। আপনার সাহস তো কম নয়, আপনি থানায় এসে মশকরা করতে এসেছেন। আমি সত্যি কথা বলছি স্যার। স্যার প্লিজ আমাকে বিশ্বাস করুন স্যার। দেখুন, আপনাকে বিশ্বাস করার আগে আপনার মাথায় কোনো ব্যামো আছে কিনা আমাকে খতিয়ে দেখতে হবে। যাই হোক, সকাল 8টা নাগাদ এসে সাব ইন্সপেক্টর তরিতবাবুকে জানাবেন এই ব্যাপারে। যা করার তিনিই করবেন। এখন আসুন, আমার অন্য কাজ রয়েছে। দারোগা এবার অন্যদিকে তাকিয়ে হাঁক ডাক করে সেপাইকে ডাকাডাকি শুরু করলেন। সমরেশ অগত্যা থানা থেকে বেরিয়ে পড়ল। ভিডিওটা সত্যি সত্যি বিশ্বাসযোগ্য নয়, যদিও ওর ধারণা ফরেন্সিক টেস্ট করালে ওর প্রকৃত সত্যটা নিশ্চয়ই ধরা পড়ত। কিন্তু থানায় তার কথা তো কেউ কানেই তুলল না। সমরেশ মনে মনে স্থির করে ফেলল, কাল সকালে থানায় এসে আরেকবার চেষ্টা করে দেখবে। এরপরেও পুলিশ সাহায্য না করলে সে অন্য রাস্তা ধরবে। প্রায় মিনিট 20 এক নাগারে অনুপমকে জ্যান্ত শিকার করার পর রক্তচোষার দল ক্ষান্ত হল। অর্ধমৃত অনুপম টের পেল হিংস্র জন্তুগুলোর বিষাক্ত দংশন স্তব্ধ হয়েছে। এরপর একটা জোরালো ফরফর শব্দ, বাদুড়গুলো একসঙ্গে ডানা মেলে উড়ে গেল। জন্তুগুলোর বোধহয় পেট ভরল। অশক্ত শরীরে নরক যন্ত্রণা ভোগ করতে করতে অনুপম অনুভব করল আকস্মিকভাবে তার জ্বালা যন্ত্রণা সব জড়িয়ে যেতে শুরু করেছে। কেমন যেন অদ্ভুত শীতল একটা অনুভূতি তার সমগ্র চেতনাকে গ্রাস করতে চাইছে। সবার আগে হাঁটুর উপর পায়ের যে অংশটা অবশিষ্ট সেখান থেকে শুরু হলো। তারপর তলপেট থেকে এগিয়ে গিয়ে বুকের দিকে বরফ শীতল একটা ঠান্ডা ভাব ক্রমশ ছড়িয়ে পড়ছিল। অনুপম যেন ধীরে ধীরে অন্ধকারের অদ্ভুত একটা আবর্তে তলিয়ে যাচ্ছিল। অনুপমের মনে হলো মৃত্যু তার শিয়রে এসে উপস্থিত হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার রক্ত মাংসের প্রাণহীন দেহটা এই অন্ধকূপের মেঝেতে আবর্জনার মতো পড়ে রইবে, আর তার আত্মা ফের একবার পরলোকের শক্তির অধীন হয়ে পড়বে। অন্য কেউ হলে হয়তো এই পরিস্থিতিতে বশ্যতা স্বীকার করতে বাধ্য হতো, কিন্তু যোগাচার্য শ্রীনিবাসনের একনিষ্ঠ শিক্ষার্থী অনুপম নিজের অন্তিম কাজ সেরে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ হল। মৃত্যু হয়ে গেলে আর কিছুই করার থাকবে না, কিন্তু জীবিত অবস্থায় যদি আরেকবার আত্মাকে শরীরের বাইরে এনে ফেলা যায়, তবে অন্তত বাইরের কিছু মানুষকে এই বিপদ সম্বন্ধে সতর্ক করা যেতে পারে। এটুকু চেষ্টা অনুপমকে করতেই হবে। দুই ভ্রুর মাঝের বিন্দুতে অনুপম গভীরভাবে মনোনিবেশ করল।
তার দেহকে গ্রাস করা অদ্ভুত এই শৈত্য প্রবাহ মস্তিষ্কের দখল নেবার আগেই দেহের খাঁচা থেকে মুক্ত হবার অদম্য প্রয়াস শুরু হলো। অকস্মাৎ অনুপমের মধ্যে চনমনে একটা ভাব ফেরত চলে এলো। এতক্ষণ যে অসহ্য যন্ত্রণা তাকে একেবারে কাবু করে ফেলেছিল, সেটা হঠাৎ যেন ম্যাজিকের মতো লোপ পেয়েছে। অনুপম আবার নিজের পায়ে দাঁড়িয়ে দেখল তার প্রাণহীন রক্তাক্ত দেহটি পড়ে রয়েছে ঘরের মেঝের উপর। এই অভিজ্ঞতা অবশ্য নতুন কিছু নয়। ঘরের জমাট বাঁধা অন্ধকারের মধ্যেও অনুপম স্পষ্টভাবে সব কিছু দেখতে পাচ্ছিল। টবের ঝুলন্ত দেহ, কড়িকাঠে ঝুলে থাকা ভ্যাম্পায়ার বাদুড়ের দল, ঢাউস অন্ধকারে একটা বাক্সের মধ্যে দলা পাকিয়ে রাখা কয়েকটি মৃতদেহ। এর মধ্যে দুটো দেহ অনুপম চিনতে পারল। কাল রাতে তার ফ্ল্যাটে আসা 2 পুলিশ অফিসারের। আরো দুটো দেহে অবশ্য বিশ্রী পচন ধরেছে। ঘরের মধ্যে দুটো বন্ধ কফিনে শুয়ে রয়েছে 2 নরপিশাচ। এরা কারা? কি উদ্দেশ্যেই বা এই শহরের মধ্যে এসে ঘাঁটি গেড়েছে? প্রশ্নের উত্তর অনুপম পেয়ে গেল চোখের সামনে দ্রুত ভেসে আসা পরপর কয়েকটা ছবি থেকে। বরফে মোড়া ইউরোপিয়ান গ্রাম্য পটভূমি, কাঠের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে কিছু নারী এবং পুরুষকে। এদের সবার পায়ের কাছে জড়ো করা রয়েছে শুকনো কাঠের স্তূপ। পাদ্রির পোশাক পরা একজন শ্বেতাঙ্গ ব্যক্তি হাতে ধরা বাইবেল থেকে কয়েক পংক্তি পাঠ করে উপস্থিত জনতার উদ্দেশ্যে আদেশের স্বরে কিছু বললেন। জমায়েত করে থাকা লোকগুলি উল্লাসে চিৎকার করে উঠল। লোকগুলির পোশাক পরিচ্ছদ আধুনিক যুগের নয়। এরা যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা থিয়েটারের চরিত্রাভিনেতার মতো। জনতার মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল। শুকনো কাঠে অগ্নিসংযোগ করতেই আগুনের ফুলকি বেঁধে রাখা মানুষগুলির গায়ের চামড়া, মাংস ঝলসাতে শুরু করে দিল। জীবন্ত বলির মতো অসহায় নারী পুরুষের দল মরণ চিৎকার আরম্ভ করে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই অনুপমের ভুল ভাঙল। এরা অসহায় মানুষ নয়, উল্টে ভয়ানক কোনো জীব হবার সম্ভাবনাই বেশি। আগুনের ছ্যাঁকা লাগতেই বেঁধে রাখা প্রাণীগুলোর মধ্যে অদ্ভুত রূপান্তর শুরু হলো। দুপাশের মারি ভেদ করে তীক্ষ্ণ সদন্ত বের হয়ে এলো। মানুষের ছদ্মবেশ ভেদ করে এক একটা নরপিশাচ নিজের প্রকৃত রূপে ফিরে আসতে শুরু করেছে। অনুপম চিন্তিত হয়ে পড়ল। এসব মধ্যযুগীয় ব্যাপার স্যাপার, তাও সুদূর ইউরোপের। সেই জিনিস বাংলার মাটিতে, কলকাতা শহরে এলো কি করে? অনুপমের চোখের সামনে আবার বায়োস্কোপের রিল চলতে শুরু করলো। রাতের অন্ধকারে ইউরোপের কোনো জাহাজ ঘাটায় পরপর 2টো ঘোড়ার ফিটেন গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ভিতর থেকে কয়েকটা কাঠের কফিন বের হলো। অনুপম গুনে দেখল মোট 4টে। সন্দেহজনক চেহারায় কিছু লোক কফিনগুলো বহন করে জেটি দিয়ে বয়ে নিয়ে চলল। উর্দি পরা 2জন লোক এদের রাস্তা রোধ করল। কফিন বাহকদের সর্দার একটা কাপড়ের থলে বের করে উর্দিধারীদের হাতে গুঁজে দিল। এবারে বিনা বাধায় কফিন চলে গেল জাহাজের মাল গুদামে। জাহাজ একটা বন্দরে এসে নোঙর ফেলল। তবে এটা ইউরোপের কোনো জায়গা নয়। চারিদিকের ভিড়ে অনুপম ভারতীয় মুখ দেখতে পেল। একটা হলুদ রঙা সাইনবোর্ড দেখা গেল। হিন্দি আর ইংরেজি হরফে লেখা রয়েছে বোম্বাই। অনুপম বুঝতে পারল এভাবে চিন্তা মাত্র প্রশ্নের উত্তর পেয়ে যাওয়াটা আত্মার বিশেষ ক্ষমতার পরিচয়। তবে এবার এই সমস্যার সমাধানও খুঁজে বার করতে হবে। সামান্য কিছুক্ষণ মনোনিবেশ করার পর অনুপমের চোখের সামনে এবার ধুধু বরফের দৃশ্য ভেসে উঠল। সাজানো গোছানো সুন্দর পাশ্চাত্য শহরের ব্যস্ত রাস্তা, যারা একধারে একটা অফিস বিল্ডিং দেখা যাচ্ছে। কফি ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়িয়ে একটি ভারতীয় চেহারার যুবক মগে কফি ঢালছিল। কাপটি ভর্তি হতেই যুবকটি একটি ওয়ার্ক ডেস্কে গিয়ে বসে পড়ল। ডেস্কে কম্পিউটার ছাড়াও গুচ্ছের ফাইল পত্র আর দস্তাবেজ পড়ে রয়েছে। ছেলেটি এবার নিজের কাজের মধ্যে ডুবে গেল। অনুপম নিচু স্বরে উচ্চারণ করল, অরুণ মিত্র। ভিডিওটা পরপর কয়েকবার দেখে
এবার সমরেশও খানিকটা দ্বিধায় পড়ে গেল। অনুপম সময় কাটাবার জন্য ভিডিওতে যদি কাটছাট পরিবর্তন করে থাকে, তবে সেটা থানায় নিয়ে যাওয়াটা বোকামো হয়েছে বলা বাহুল্য। অনুপমের এইভাবে নিখোঁজ হওয়ার পিছনে উল্টো দিকের বাড়ির বাসিন্দাদের কিছু ভূমিকা থাকতেই পারে। এবার তো অনুপমের কথায় সমরেশ নিজেই গেছিল বাড়িতে। অর্থহীনভাবে যুবক যুবতীটিকে সেদিন হেনস্থা করা হয়েছিল। ব্যাপারটা তখনকার মতো ভালো ভালো মিটলেও ছেলে মেয়ে দুটির চোখের দৃষ্টিতে যে বিরক্তি আর ক্রোধের অভিব্যক্তি ফুটে উঠেছিল, সেটা সমরেশের চোখ এড়ায়নি। অনলাইন অ্যাপের মাধ্যমে রাতের খাবার অর্ডার করে সমরেশ টিভির রিমোট অন করল। বাংলা খবরের চ্যানেল জুড়ে তখন শুধু একটা বিষয় নিয়েই সংবাদ পাঠক পাঠিকারা শোরগোল তুলে হাওয়া গরম করে ফেলেছে। আগামীকাল পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলা, বিশেষ করে শহর কলকাতা, নাকি একটা মারাত্মক ঘূর্ণিঝড়ের দরুন তছনছ হয়ে যেতে চলেছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে যশ। সমরেশ সামান্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। গত বছর আমফান ঝড়ে তার বেশ কিছু বোর্ড ভেঙে আর্থিক ক্ষতি হয়েছিল। এই ঝড়টা কি আগেরটার মতোই বিপজ্জনক হতে চলেছে? চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে এই একটা খবরেই সমরেশ নজর রাখতে লাগলো। অনুপমের দেহাতীত আত্মা ইট সিমেন্টের দেওয়াল ভেদ করে নিজের ফ্ল্যাটে চলে এলো। সমরেশ তখন টিভির পর্দায় চোখ রেখে খবরের চ্যানেল দেখছে। অনুপম চাইছিল সমরেশকে সব কিছু বিশদে জানিয়ে দিতে, যাতে এই ব্যাপারে সতর্ক হতে পারে ও। কিন্তু কার্যক্ষেত্রে দেখা স্থূল কোনো বস্তুর ওপর অনুপমের বিন্দু মাত্র দখল নেই। অনুপম নিজে এমন একটা মূকবধির জগতের পরিমণ্ডলে প্রবেশ করেছে যেখানে চির নিস্তব্ধতা বিরাজ করছে। সমরেশের সামনে নানাভাবে লাফালাফি চেঁচামেচি করেও দৃষ্টি আকর্ষণ করা গেল না। অনুপম প্রাণপণ চেষ্টা করল রান্নাঘরের থালা বাটিগুলোকে এদিক ওদিক ছড়িয়ে আওয়াজ তৈরি করতে, কিন্তু আপ্রাণ চেষ্টা করেও একটা বাসনও নড়াতে পারল না। এবার অনুপম টিভি আর লাইটের সুইচ নিয়ে পড়ল, কিন্তু এখানেও কিছু সুবিধে করে উঠতে পারল না। সমরেশকে ঠেলা দিতে গিয়ে বার দুয়েক ওর শরীরের ভেতর দিয়ে এপার ওপার করে ফেললেও সমরেশের তাতে বিন্দু মাত্র হেলদোল ঘটল না। অনুপম এতক্ষণে স্থূল আর সূক্ষ্মের মধ্যে প্রভেদটা ভালো মতোই বুঝতে পেরেছে, কিন্তু সেক্ষেত্রে জীবন্ত মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছাবার উপায় কি বা হতে পারে? নতুন এই উপলব্ধিটা অনুপমকে ভাবিয়ে তুলল। হঠাৎ ঘরের মধ্যে পিলপিল করে কালো ধোঁয়ার কুণ্ডলি ঢুকে ঘরের আবহাওয়াকে বিষিয়ে তুলল। সূক্ষ্ম শরীরের উত্তাপ অনুভব করার কথা নয়, হলো না, কিন্তু এক মুহূর্তের জন্য অনুপমের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো। ধোঁয়ার আবরণের মধ্যে দিয়ে একটি বিকৃত অবয়ব ফুটে উঠল। এর সঙ্গে অবশ্য অনুপম ভালো মতোই পরিচিত, তার এক সময়ের সেক্রেটারি বিথিন। বিথিনের ঝুলন্ত চোয়ালের ভিতর দিয়ে বিভৎস কুটিল হাসির রেখা খেলা করে উঠল। বিথিন বিনা বাক্য ব্যয়ে অনুপমকে আক্রমণ করে বসল, দুহাত দিয়ে তুলে ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। প্রচণ্ড ধাক্কায় অনুপম ছিটকে অনেকটা দূর গিয়ে পড়ল। বিথিন উল্কার বেগে ধেয়ে এলো, সাঁড়াশির মতো শক্ত হাতে অনুপমকে টেনে নিয়ে চলল। বিথিনের চারপাশে অনেকগুলি ঝাপসা অবয়ব ফুটে উঠল। মুখগুলির অধিকারী অতৃপ্ত আত্মার দল অনুপমের দুর্গতিতে যেন নিঃশব্দ হিংস্র উল্লাসে ফেটে পড়ল। অনুপম নিজেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করল, কিন্তু আগের বারের মতো এবারেও বিথিনের সঙ্গে এঁটে উঠতে পারল না। ঘন অন্ধকারের মধ্যে অনুপম ধীরে ধীরে তলিয়ে যেতে লাগল। হঠাৎ বিথিনের বজ্র মুষ্টি শিথিল হয়ে পড়ল। অন্ধকারের মধ্যে আর একটা ভয়ঙ্কর জীবের প্রবেশ ঘটল। নেকড়ে বাঘের মতো দেখতে হিংস্র একটা পশু বিথিনকে আক্রমণ করেছে। আক্রমণের বেগ এতই তীব্র যে বিথিন সামলাতে না পেরে ছিটকে পড়ল। হিংস্র জন্তুটা বিথিনের শরীরে তীক্ষ্ণ দাঁত ফুটিয়ে টুকরো টুকরো করে ফেলতে লাগলো। বিথিন পাল্টা মার দেবার একটা চেষ্টা করেছিল, কিন্তু বুনো জন্তুটার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারল না। কাতর আর্তনাদ করতে করতে রণে ভঙ্গ দিয়ে ছুটে পালালো। বিথিনের সঙ্গে মজা দেখতে জুড়ে যাওয়া অদ্ভুত মূর্তিগুলিও একই সঙ্গে বিদায় নিল। অনুপম জন্তুটার দিকে চেয়ে এবার বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। এটা আর কেউ নয়, তার ছায়া সঙ্গী অ্যালসেশিয়ান কুকুর টবি।
অনুপম হাত বাড়িয়ে টবিকে কাছে ডাকলো। টবি, টবি এদিকে আয়। টবি অনুপমের কাছে এসে বায়বীয় জীব দিয়ে চেটে দিল। টবিকে জড়িয়ে ধরে অনুপম কৃতজ্ঞ স্বরে বলল, তুই আমাকে বাঁচালি টবি, না হলে যে কি হতো। ওরা আবার এসে হাজির হয়েছে ফ্ল্যাটের মধ্যে। টিভির চ্যানেলে তখন ডিবেটের আসর বসেছে। ভাঁড়ের মতো দেখতে কিছু লোক নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করে আসর সরগরম করছে। এত হট্টগোলের মাঝে অবশ্য সমরেশের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সোফার ওপর আতশোয়া হয়ে সে দিব্যি নাক ডাকিয়ে যাচ্ছে। সামনে টি টেবিলের ওপর উচ্ছিষ্ট পিৎজার টুকরো পড়ে রয়েছে। সমরেশ কিছু খেয়েছে, আর কিছু পিঁপড়েদের জন্য ছেড়ে রেখেছে। আগের অভিজ্ঞতা থেকে অনুপম অবশ্য জানে এভাবে সমরেশের সঙ্গে যোগাযোগ করা যাবে না। টবির দিকে চেয়ে হতাশভাবে বলল, কি আর করা যায় বলতো টবি। টবি ততক্ষণে অনুপমের পায়ের কাছে বসে জিভ বের করে হাঁপাতে শুরু করেছে। অনুপম করুণার দৃষ্টিতে টবির দিকে চাইল। বেচারা, বেঁচে থাকতে যে অভ্যাসগুলো ওর ছিল, মরার পরেও সেগুলো ত্যাগ করে উঠতে পারেনি। সমরেশের মাথাটা সোফার একদিকে ঝুলে পড়েছে, আর মুখের ভেতরটা হাঁ করে বিশ্রীভাবে নাক ডাকছিল। তীক্ষ্ণ দৃষ্টে পর্যবেক্ষণ করতে করতে এবার ছোট্ট একটা সবুজ আলোর বিন্দু অনুপমের চোখে পড়ল। সমরেশের মাথার পিছনের মধ্যবর্তী অংশে একটা রগ অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। অনুপমের জানা আছে বিশেষ ওই বিন্দুটাকে পিনিয়াল গ্ল্যান্ড বলা হয়ে থাকে। মানুষের মধ্যে অতি প্রাকৃতিক বিষয় অনুভূতি সব ওই বিশেষ গ্ল্যান্ডের কর্মক্ষমতার মাধ্যমেই হয়ে থাকে। অনুপম আর চিন্তা ভাবনা না করে সমরেশের মাথার পিছনে ওই রগ ছোবার চেষ্টা করল। টিভির পর্দায় একঘেয়ে ডিবেট দেখতে দেখতে সমরেশ বুঝতেই পারেনি যে ও ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙল পরিচিত কণ্ঠের আহ্বানে। চোখ মেলে যাকে সামনে দেখল তাতে ওর বিস্ময় উঠল চরমে। এক হাত দূরে দাঁড়িয়ে অনুপম আর কুকুর টবি। সমরেশ এবার উত্তেজিত স্বরে বলল, এই, কোথায় ছিলিস এতক্ষণ? আমরা সবাই তোকে খুঁজে মরছি। আমার দিকে ভালো করে চেয়ে দেখ। তাই তো, তুই ঠিক হয়ে গেলি কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, এটা তোর জন্য স্বপ্ন, আর আমার কাছে বাস্তব। আমি আর টবি দুজনেই মারা গেছি। উল্টো দিকের বাড়ির বেসমেন্টে আমাদের ডেড বডি দুটো পড়ে আছে। ওখানে কিছু ভয়ঙ্কর জীব আস্তানা গেড়েছে। ওরা এরপরে আরো অনেক অনেক ক্ষতি করবে। হঠাৎ অনুপম বিশ্রীভাবে কেঁপে উঠল। ওর শরীরে একটা তীব্র ভাঙন শুরু হয়েছে। বিকৃত কণ্ঠে অনুপম বলল, আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। তুই এক্ষুনি কানাডা প্রবাসী অরুণ মিত্রের সঙ্গে যোগাযোগ কর। একমাত্র ওই লোকটাই তোকে গাইড করতে পারবে। সমরেশের চোখের সামনে এবার অনুপম আর টবির রক্ত মাংসের শরীর টুকরো টুকরো হয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আর তখনই সমরেশের তন্দ্রা ভেঙে গেল। ধর্মরিয়ে উঠে বসে ভ্যাবাচ্যাকা খাওয়া দৃষ্টিতে সমরেশ চেয়ে দেখল খালি ফ্ল্যাটে টিভির পর্দা কাঁপিয়ে কয়েকটা বোকা লোক তখনও চিৎকার করে চলেছে। গুগলে অরুণ মিত্র নামটা টাইপ করার পর অসংখ্য প্রোফাইল সামনে এসে হাজির হলো। সমরেশ আবার অরুণ মিত্র কানাডা টাইপ করল। এবার গোটা পাঁচেক সাজেশন এসে হাজির হলো। এর মধ্যে একটা বেশ আকর্ষণীয় বিষয় সমরেশের নজরে পড়ল। 1 বছর আগের তারিখে টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন। অরুণ মিত্র নামক কানাডা প্রবাসী একজন যুবক দাবি করেছেন আজকের যুগেও রক্তচোষা ভ্যাম্পায়ারের অস্তিত্ব নাকি পুরোপুরি বাস্তব। ভদ্রলোক এরপর নিজের কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মুর্শিদাবাদের একটি পুরো বাড়িতে তার সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত কিছু ঘটনার বিবরণও দিয়েছেন। নিচে স্ক্রোল করে সমরেশ যা বুঝল, এভাবে বয়ান দেবার ফলে অবশ্য ভদ্রলোকের অভিজ্ঞতা খুব সুখকর হয়নি। অবিশ্বাস মেশানো প্রচুর আলপটকা মন্তব্য আর বিশ্রী অনলাইন ট্রোলের শিকার ভালো মতোই হতে হয়েছিল।
সমরেশের মনে দৃঢ় ধারণা জন্মালো এই লোকটির কথাই অনুপম তাকে বোঝাতে চেয়েছে। ভদ্রলোকের ফেসবুক পেজ বের করাটা বিশেষ কিছু কঠিন হলো না। মেসেঞ্জারে গিয়ে নিজের বক্তব্য বিশদে লিখে সমরেশ সাহায্যের জন্য আবেদন করল, আর সেই সঙ্গে নিজের ফোন নাম্বারটাও দিতে ভুলল না। ভদ্রলোক যদি সদয় হয়ে যোগাযোগ করেন। গুগলে সার্চ করে সমরেশ জেনে ফেলল কানাডায় এখন দুপুরবেলা। এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। টিভি বন্ধ করে সমরেশ একটা বই হাতে নিয়ে বসল। ফোনটা অবশ্য ওর চোখের সামনেই রাখল, ফেসবুকে কোনো মেসেজ এলে যাতে তক্ষুনি চোখে পড়ে যায়। ঘন্টা দুয়েক বইয়ের পাতা আর ফোন ঘেটে ঘেটে সমরেশ ক্লান্ত হয়ে পড়ল। বড়সড় একটা হাই তুলে বইটা টেবিলের উপর রেখে এবারে একটু চোখ বুঝল, আর তখনই ঘুম জড়ানো চোখ দুটো বুজে এলো। ভোরের আলো ফোটার আগেই অবশ্য সমরেশের ঘুম ভাঙল মোবাইল রিংটোনের শব্দে। স্ক্রিনে একটি আন্তর্জাতিক নম্বর ফুটে উঠেছে। হাই তুলতে তুলতে সমরেশ হ্যালো বলতেই ওপার থেকে সপ্রতিভ পুরুষ কণ্ঠে ঝরঝরে বাংলায় বলল, নমস্কার সমরেশবাবু, আমার নাম অরুণ মিত্র, টরন্টো থেকে বলছি। সমরেশের বক্তব্য আগাগোড়া বেশ মনোযোগ দিয়ে শুনে অরুণ মিত্র একটা দীর্ঘশ্বাস ফেলল। সমরেশ একটা চটজলদি উত্তরের আশা করছিল, কিন্তু প্রত্যুত্তর না পেয়ে খানিকটা অধৈর্য হয়েই বলল, আপনি আপনি এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারবেন? এত দূর থেকে কতটা সাহায্য করে উঠতে পারবো জানি না, তবে আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটার ভিত্তিতে হয়তো কিছু পরামর্শ দিতে পারবো। আচ্ছা, এই অদ্ভুত জীবগুলো কোথা থেকে আমদানি হলো কিছু বলতে পারেন? যতদূর জানি 100 বছর আগে ইংল্যান্ড থেকে কয়েকটা কফিন ভরে কিছু ভ্যাম্পায়ার ভারতের মাটিতে নিয়ে আসা হয়েছিল। এতদিন জানতাম দুটো, তবে এখন মনে হচ্ছে সংখ্যাটা আরো বেশি হলেও হতে পারে। হয়তো আরো কিছু রক্তচোষাকে দেশের বিভিন্ন কোণায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনার বন্ধু হয়তো এমনই কিছু ভয়ঙ্কর প্রাণীর পাল্লায় পড়েছেন। আচ্ছা, যদি আপনার কথা ঠিক হয়েও থাকে, মডার্ন ওয়েপেনের সামনে এরা আর কতক্ষণ টিকতে পারবে? একটা পিস্তল জোগাড় করতে পারলেই তো খেলা শেষ। বন্দুক পিস্তল তো 100 বছর আগেও ছিল। এদেরকে শেষ করার একটা উপায়ই আমার জানা আছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। কিন্তু শুধুমাত্র সন্দেহের বয়সে এত বড় ঝুঁকি নেওয়ার আগে আমি একবার নিশ্চিত হতে চাই। তবে যেটা ঠিক মনে হয় করুন। ও আর হ্যাঁ, দরকার পড়লে এই নাম্বারে ফোন করতে পারেন। কেমন? নমস্কার। ফোন ছেড়ে সমরেশ ফের ভিডিও নিয়ে পড়ল। জন্তু দুটোকে এখনই শেষ করে ফেললে ল্যাঠা চোখে। অনুপমের হত্যার প্রতিশোধও তাতে কিছুটা নেওয়া যায়, কিন্তু অন্য একটা সম্ভাবনার কথাও সমরেশের মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। এতে বদলা নেওয়া যেমন হবে তেমন বদলও কিছুটা হবে। বদল মানে সমরেশের আর্থিক অবস্থার বদল, আর পরিস্থিতি থেকেও কিছুটা সুবিধে তুলে নেওয়া যাবে। পিস্তুত ভাই প্রতীকের নম্বরটা মোবাইলে সেভ করাই ছিল। ডায়াল করতে কিছুক্ষণ বাজার পর ওপার থেকে ঘুম জড়ানো স্বর ভেসে এলো। সমরেশের প্রস্তাব শুনে প্রদীপ উৎকট হেসে উঠল। সমরেশ আহত স্বরে বলল, কি রে, ফালতু ভাবছিস নাকি আমাকে? আর কি ভাববো বলো? ভোর রাতে ঘুম থেকে তুলে ভ্যাম্পায়ারের গল্প শোনাচ্ছ আর বলছো যে টিকিট বেচে অন্য লোককেও দেখাবে। বলছি কি আর সাধে, ভাবলাম তুই সার্কাসে চাকরি করিস, এমন একটা লুক্রেটিভ অফার লুফে নিবি। কিন্তু এখন দেখছি কোন একটা ইভেন্ট অর্গানাইজারকে যোগাযোগ করতে পারলেই ভালো করতাম। আচ্ছা, তুমি ঠিক কি চাইছো খুলে বলো তো। সমরেশ অল্প কথায় নিজের মতলব বুঝিয়ে দিল। প্রতীক সার্কাসের লোকজন নিয়ে এসে হাজির হয়ে সমরেশের দেখানো জায়গা থেকে দুটো ভ্যাম্পায়ার তুলে খাঁচায় পড়বে, তারপর সোজা বারাসাতে ওদের সার্কাসের তাঁবুতে। ভ্যাম্পায়ার দুটোকে ভালো মতো পরীক্ষা করে নিশ্চিত হলে লেনদেন হতে বাধা থাকছে না। প্রতীক সব শুনে জানিয়ে দিল মালিকের সঙ্গে কথা না বলে ফাইনাল কিছু বলা সম্ভব হবে না। ততক্ষণ পর্যন্ত সমরেশ যেন অপেক্ষা করে।
10 মিনিটের ব্যবধানেই সমরেশের ফোন আবার বেজে উঠল। প্রতীক জানালো সার্কাসের মালিক রাজি হয়েছেন, তবে শর্ত একটাই, ভ্যাম্পায়ার দুটি নকল বের হলে অভিযানের যাবতীয় খরচ সমরেশকেই বহন করতে হবে। সমরেশের তাতে অবশ্য বিশেষ আপত্তি নেই, তবে নিজের শর্তের কথাও সে প্রতীককে আগে ভাগেই শুনিয়ে রাখল। দস্তুর মতো চুক্তি হবে, ভ্যাম্পায়ারের মালিকানা একান্তভাবে সমরেশের হবে, অন্য কারো নয়। অবশ্য সার্কাসের মালিক চাইলে নগদ 50 লাখ টাকায় ওদ্রুকে কিনে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সমরেশের চেকের থেকে পে অর্ডারে বেশি ভরসা করবে। পরে খেচাখেচির থেকে এসব কথা আগেই বলে নেওয়া ভালো। সে পরে দেখা যাবে, আগে মাল দেখবো, পরে দরদাম। প্রতীক ফোন রেখে দিতেই সমরেশ চঞ্চলভাবে ঘড়ির দিকে চাইল। সবেমাত্র 5:30। কোর্ট 10টার আগে খুলবে না। প্রতীক অবশ্য বলেছে সব ব্যবস্থা করে এসে পৌঁছতে ওর বিকেল হয়ে যাবে। সেটা অবশ্য একদিক দিয়ে মন্দ নয়, ততক্ষণে সমরেশ চুক্তিপত্র তৈরি করে নিতে পারবে। আর হ্যাঁ, অন্য একটা দরকারি কাজও অবশ্য তাকে করতে হবে। জলধর উকিল সমরেশের পূর্ব পরিচিত। সেরেস্তায় বসে কাগজপত্র ঘাঁটছিলেন। সমরেশকে দেখে চায়ের অর্ডার দিলেন। সমরেশ ইতস্তত করে বলল, একটা জিনিস, মানে মানে আমার আবিষ্কার অন্য কেউ যাতে পরে নিজের বলে দাবি না করে বসে, তাই ভাবছি পেটেন্টের জন্য অ্যাপ্লাই করব। চা এসে গিয়েছিল। পেয়ালায় চুমুক দিয়ে জলধর বললেন, ওষুধ কিছু আবিষ্কার করলেন নাকি মশাই? ভ্যাম্পায়ার। হ্যাঁ, ভ্যাম্পায়ার? ভ্যাম্পায়ারের জন্য পেটেন্ট হয় নাকি? ওটা কপিরাইট রেজিস্ট্রেশনের আওতায় পড়ে। তা পাণ্ডুলিপি এনেছেন? পাণ্ডুলিপি? আমি কি লিখি নাকি যে পাণ্ডুলিপি নিয়ে ঘুরবো? ও তবে যে বললেন যে ভ্যাম্পায়ার সাবজেক্টে উপন্যাস লিখেছেন, তার কপিরাইট নেবেন? সমরেশ চারপাশে একবার চোখ বুলিয়ে নিশ্চিত হয়ে নিল তাদের কথা অন্য কেউ শুনছে না। তারপর নিচু স্বরে বলল, আপনি ভুল বুঝছেন, আমি গল্পের ভ্যাম্পায়ারের কথা বলছি না। বাস্তবেই আমি দুটো জলজ্যান্ত ভ্যাম্পায়ারের সন্ধান পেয়েছি। এর আগে অন্য কেউ ওদের মালিকানা দাবি করে বসে, আমি চাইছি নিজের নামে রেজিস্ট্রিটা করে রাখতে, বুঝলেন? জলধর পেয়ালায় শেষ চুমুকটা বসিয়েছিলেন। চাটা তখনও গলা দিয়ে নামেনি। সমরেশের কথার মানে হৃদয়ঙ্গম হতেই ভদ্রলোকের চোখ দুটো প্রকৃত অর্থেই ছানা বড়ার মতো হয়ে গেল। লাগাম ছাড়া বিকট অট্টহাসির সঙ্গে সঙ্গে ফোয়ারার মতো আধগেলা চায়ের ছড়রা ছুটে এসে সমরেশের শার্ট ভিজিয়ে একেবারে একসা করে দিল। জলধরবাবু সামলে উঠতে একটু সময় নিলেন। সামলে উঠেই সমরেশের ওপর চোটপাট শুরু করলেন। কাজের সময় ইয়ার্কি মারতে আসেন নাকি মশাই? হ্যাঁ, আপনার ফালতু সময় থাকতে পারে, আমার নেই কিন্তু। সমরেশ অবশ্য জানে এই পরিস্থিতিতে কি করতে হবে। একটা 2000-এর নোট হাতে গুজে দিতে উকিলবাবু এবার একটু শান্ত হলেন। হাসি মুখে বললেন, এবার তো আপনাকে সিরিয়াসলি নিতেই হচ্ছে। তা পুরো ব্যাপারটা খুলে বলুন তো, শুনে দেখি। সব শুনে টুনে জলধরবাবু বললেন, কেসটা বুঝতে পারছি না মশাই। আচ্ছা, কেউ ভ্যাম্পায়ার সেজে আপনাদেরকে বোকা বানাচ্ছে না তো? অনুপমকে বোকা বানানো অত সহজ নয়। ও যখন লাইফ রিস্ক নিয়েছে, তার মানে রহস্য গভীর। হ্যাঁ, আচ্ছা বলছি, আপনাদের আপত্তি না থাকলে অভিযানের সময় আমি থাকতে চাই। একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে, আর আপনার স্বার্থটাও দেখতে পারবো। হ্যাঁ, ভালোই হলো। ডিলিংয়ের সময় আপনি সঙ্গে থাকলে আমার সুবিধেই হবে। জলধরের সঙ্গে পাকা কথা সেরে সমরেশ এবার বেরিয়ে পড়ল খিদিরপুরের দিকে। চাবিওয়ালা শিউলাল ওখানে ফুটপাতে নিজের পসরা সাজিয়ে বসে থাকে। শিউলাল ওস্তাদ লোক, হেন তালা নেই যার নকল চাবি সে তৈরি করতে পারে না। উল্টো দিকের বাড়িতে চোরাগোপ্তাভাবে হানা দিতে হলে শিউলালের সাহায্যের বিশেষ প্রয়োজন হবে। শিউলালকে একদিনের মজুরি বরাদ্দ করে সমরেশ ট্যাক্সিতে তুলল। সমরেশ এতক্ষণে মনে মনে একটা হিসেব করে ফেলেছে। বিকেল 4:30 থেকে আসন্ন ঝড় যশের জন্য যে অ্যালার্ট জারি করা হয়েছে, আজকে সেটার পূর্ণ সদ্ব্যবহার করতেই হবে।
রাস্তায় সে সময় লোকজন থাকবে না, এটা আন্দাজ করা যেতেই পারে। আর সেই সুযোগে দ্রুত কাজ সেরে ফেলতে হবে। বিকেল 4টের মধ্যে এসে হাজির হলো উকিল জলধর সেন। সমরেশ বলেই রেখেছে কাজ সফল হলে আরও 6,000 টাকা উকিলবাবুকে নগদ দেবে। তাই উকিলবাবুও আসতে দেরি করেননি। 5টা নাগাদ একটা 407 পিক আপ ভ্যানে ত্রিপল ঢাকা দুটো খাঁচা নিয়ে এসে হাজির হলো প্রতীক। প্রতীকের সঙ্গে সার্কাসের রিং মাস্টার শৈলেশ সিংহ এসেছে। গাড়ি অবশ্য প্রতীক নিজেই চালিয়ে নিয়ে এসেছে। সমরেশ সবাইকে বসতে বলে ঘড়ির দিকে চাইল। পাড়াটা এমনিতেই নির্জন থাকে, আর ঘন্টা খানেক পরে একেবারেই জনশূন্য হয়ে পড়বে। তারপরে শুরু হবে অপারেশন ভ্যাম্পায়ার। শুনছিলেন রক্তখাকি, রচনা সঞ্জয় ভট্টাচার্য, সমগ্র পরিচালনা অনিরুদ্ধ ও চিঞ্জিত, প্রচ্ছদ পরিকল্পনায় সৌম্যদীপ, আবহ পরিচালনা অনিরুদ্ধ। গল্প কিন্তু এখনো অনেক বাকি। শুনতে থাকুন রক্তখাকি।